হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা WBCS মেন্স 2021 ইন্ডিয়ান ইকোনমি কোশ্চেনগুলো দেখব। আপনারা জানেন কি এই বছর পেপারতে কোশ্চেন র্যান্ডম দেওয়া আছে, তাহলে আমরা র্যান্ডমলি কোশ্চেনগুলো দেখব। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি কোশ্চেন দেখব। ফার্স্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখুন, লেখা আছে কি অ্যাকর্ডিং টু RBI ডাইরেকশন NBFC, দ্যাট মিনস নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি মাস্ট purchase a net owned fund of the amount। এই ফান্ড আউট অফ অ্যামাউন্ট কত রাখতে হবে? তাহলে অ্যাকর্ডিং টু RBI ডাইরেকশন এইটা রাখতে হবে মিনিমাম 25 লাখ টাকা, দ্যাট ইজ 25 লাখ রুপিস। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8তে দেখুন লেখা আছে কি ন্যাশনাল ফুড গ্রেন মুভমেন্ট, এই ন্যাশনাল ফুড গ্রেন মুভমেন্ট প্ল্যান ইজ প্রাইমারি রিলেটেড টু হুইচ অ্যামাং দ্য ফলোয়িং। এটা কিসের জন্য করা হয়েছে? চারটে অপশান আছে, এখানে আপনার সঠিক উত্তর হয়ে যাবে সি, মডার্নাইজেশন অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন চলে আসছি আমার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4তে বলা হচ্ছে whenever the government spends more than it collects through revenue, the resulting imbalance is known as। এই রিজাল্টিং ইমব্যালেন্সকে কী বলা হয়? তাহলে আপনার যদি আমদানি যদি কম থাকে, খরচটা বেশি থাকে, দেন ইট ইজ নোন অ্যাজ, ইন দ্য কেস অফ গভর্নমেন্ট এটা বলা হয় বাজেট ডেফিসিট বলা হয়। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডি, বাজেট ডেফিসিট। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজে চলে আসছি। 12তে কী বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 12-এ জিজ্ঞেস করা হচ্ছে কি দ্য নাম্বার অফ ব্যাঙ্ক ন্যাশনালাইজ সিন্স 1969। তাহলে 1969-এ ফার্স্ট হয়েছিল কত? 14টা ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছিল। দেন 1980-তে কত ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছিল? টোটাল 6টা ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছিল। দেন ইট টোটাল অ্যামাউন্টস টু 20। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডি, 20 ইজ দ্য নাম্বার অফ ব্যাঙ্ক ন্যাশনালাইজ সিন্স 1969। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 খুব ভালো কোশ্চেন। এখানে দেওয়া হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ FDI। এখানে FDI অ্যান্ড FII, দ্যাট ইজ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মধ্যে কী পার্থক্য আছে? তাহলে এখানে মেন পার্থক্য যে আছে, চারটে যদি আপনি অপশান রেডি করেন তাহলে আপনার যে মেন অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ দ্য এ। বিকজ FII-তে শুধু আপনার ক্যাপিটাল আসবে, কিন্তু FDI যদি থাকে তাহলে এটা এক ধরনের পার্মানেন্ট নেচার থাকে। ক্যাপিটাল সঙ্গে সঙ্গে একজন স্কিল নিয়ে আসবে, এখানে টেকনোলজি নিয়ে আসবে, ম্যানেজমেন্ট যে স্কিল থাকবে সেইটা নিয়ে আসবে। দেন দ্য রাইট অ্যান্সার ইজ ফর দ্য কোশ্চেন 17, ইট ইজ দ্য এ। নেক্সট কোশ্চেন 13, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি উইল বি মোর বেনিফিশিয়াল। কোনো দেশে যদি কারেন্সিকে ডিভ্যালু করা হয় তাহলে এটা মোর বেনিফিশিয়াল থাকবে যদি যদি কী হবে? সেই সময় যদি অপশান বি, প্রাইস অফ এক্সপোর্টস যদি চিপার থাকে, দেন ইট উইল বি মোর বেনিফিশিয়াল। তাহলে কোশ্চেন নাম্বার 13 পরে চলে আসবো আমরা, নিচের দিকে চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 20-তে দেখুন। কোশ্চেন নাম্বার 20-তে কী বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 20-তে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ানস। Central government does not have exclusive power to impose tax which is not mentioned in state and concurrent। Obviously এখানে আপনার যে এইটা ভুল তথ্য দেওয়া আছে। কোশ্চেন আবার সেকেন্ড স্টেটমেন্ট, দ্য কনস্টিটিউশন অলসো প্রোভাইডস ফর ট্রান্সফারিং সার্টেন ট্যাক্স রেভিনিউ ফ্রম ইউনিয়ন লিস্ট টু স্টেট। ইয়েস, ইউনিয়ন লিস্ট থেকে স্টেট লিস্টে ট্রান্সফার করা যেতে পারে। দেন আবার রাইট অ্যান্সার হয়ে যাবে বি। সো অনলি অনলি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখুন কোশ্চেন নাম্বার 25-তে কী বলা হচ্ছে? দ্য অ্যাভারেজ রেট অফ ডোমেস্টিক সেভিং, দ্যাট ইজ গ্রস ডোমেস্টিক সেভিং ইন্ডিয়ান ইকোনমির জন্য কত রেঞ্জ থাকে? তাহলে এটা যে রেঞ্জ আছে দ্যাট ইজ উইদিন দ্য রেঞ্জ অফ 25% to 30%। অ্যান্ড যদি অ্যাকচুয়ালি দেখেন তাহলে এটা 28.2% ছিল 2021 সালের জন্য, 28.2%। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কি উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স অফ পেমেন্টতে দুটো পার্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কী কী পার্ট থাকে? তাহলে অল ফর্ম অফ ক্যাপিটাল
Banking capital and private capital, they comes under the capital account. So right answer is the all of the above. So after question number 27 আমরা চলে আসব নেক্সট কোশ্চেন দিকে। ইন ইন্ডিয়া নেক্সট কোশ্চেন আছে ইন্ডিয়াজ ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম। এই ইন্ডিয়াজ ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম যে আছে এটা কীভাবে ম্যানেজ করা হয়, তাহলে এটা দু রকমের হয়, একটা ফ্রি ফ্লোটিং একটা ফিক্সড থাকে। তাহলে ইন্ডিয়াতে আছে মাঝখানে আমরা ম্যানেজ ফ্লোটিং রেট সিস্টেমটা চালু করেছি, এখানে আরবিআই ইন্টারভিন করেন অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা। নেক্সট কোশ্চেন দেখুন, which among the following cannot be called an anti-inflationary measure। আগে আমরা দেখে নিয়েছি 30 নম্বর কোশ্চেন, which among the following cannot be called অ্যান্টি ইনফ্লেশন, মানে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য বলা যাবে না। তাহলে এখানে যদি আরবিআই যদি ওপেন মার্কেট থেকে যদি সিকিউরিটি পারচেস করে না, তাহলে যদি সিকিউরিটি পারচেস করে তাহলে দেন মার্কেটতে মানি সাপ্লাই ইনক্রিজ করে যাবে। তাহলে মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে যায় তাহলে ইনফ্লেশন আর বেশি ইনক্রিজ হয়ে যাবে। দেন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 24তে দেখুন, কোশ্চেন নাম্বার 24তে কী বলা হচ্ছে, দ্য মিনিমাম ইন্টারেস্ট রেট অফ এ ব্যাঙ্ক বিলো উইচ ইট ইজ নট ভিজিবল টু লেন্ড ভাইয়েবল হওয়া উচিত, ভাইয়েবল টু লেন্ড ইজ নোন অ্যাজ। তাহলে আগে ছিল প্রাইম লেন্ডিং রেট ছিল, পরে বেস রেট হয়েছে, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট যে আছে যাকে বলা হয় মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড রেট, MCLR বলা হয়। কিন্তু এখানে MCLR আমরা দেখছি অপশানতে নেই, তাহলে নিয়ারেস্ট অপশানটা আমাদের ধরে নিতে হবে, তাহলে বেস রেট শুড বি দ্য কনসিডার দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 24 পরে চলে আসছি। কোশ্চেন, দ্য বেসিক ফিচার অফ দ্য রোলিং প্ল্যান ওয়াজ। 31 নম্বর কোশ্চেনতে কী বলা হচ্ছে, দ্য বেসিক ফিচার অফ দ্য রোলিং প্ল্যানে কী ছিল। তাহলে বেসিক ফিচার যদি দেখা হয় রোলিং প্ল্যানে, তাহলে এখানে আপনার যে ডি অপশান আছে সেটা রাইট অ্যান্সার আছে, বিকজ এখানে বলা হচ্ছে কি অ্যানুয়াল ফ্লাকচুয়েশন ইন প্রাইসেস অ্যান্ড মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট কুড বি কনসিডার্ড ওয়াইল ফিক্সিং টার্গেটস। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 35তে কী বলা হচ্ছে, দ্য ল্যাফার কার্ভ। এই ল্যাফার কার্ভ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ। তাহলে ল্যাফার কার্ভ থাকে একটা দেশে, সাপোজ যদি আপনার ট্যাক্স কালেকশন করা হচ্ছে, তাহলে ট্যাক্স কালেকশন করতে করতে একটা পয়েন্ট আসবে, এই পয়েন্ট যেখানে ম্যাক্সিমাম ট্যাক্স কালেক্ট করা হয়, তারপরে ট্যাক্স কালেকশনটা কী হবে, ট্যাক্স কালেকশন ডিক্রিজ করে যাবে। তাহলে ল্যাফার কার্ভ কী শো করছে, এটা শো করছে কি একটা দেশে যে ট্যাক্স রেট থাকে অ্যান্ড তার রেভিনিউ কত জেনারেট হবে তার ম্যাক্সিমাম একটা গ্রাফ শো করে। তাহলে ইট ইজ দ্য রিলেশন বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড অ্যাবসলুট রেভিনিউ which these rates generate for the government. So A is the right answer. এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন 37 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য সেন্ট্রাল নোডাল এজেন্সি ফর ইমপ্লিমেন্টিং দ্য প্রাইস সাপোর্ট অপারেশন ফর কমার্শিয়াল ক্রপ। তাহলে কমার্শিয়াল ক্রপ এটা অপারেট করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য যে এজেন্সি আছে দ্যাট ইজ দ্য এ ন্যাফেড। ন্যাফেড ফুল ফর্ম আছে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। খুব ইম্পর্টেন্ট এগুলো গোষ্ঠী অর্গানাইজেশন। নেক্সট বলা হচ্ছে কোশ্চেন নম্বর 38তে, সিন্স দ্য ইনসেপশন অফ দ্য কোঅপারেটিভ মুভমেন্ট রুরাল ক্রেডিটস হ্যাজ বিন। কোঅপারেটিভ মুভমেন্ট হওয়ার পর অবভিয়াসলি এটা টোটালি ইনস্টিটিউশনালাইজড হয়েছে, র্যাশনালাইজড হয়েছে অ্যান্ড সস্তাও হয়েছে। দ্যাট মিন ডি অল অফ দ্য এবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34 দেখে নেবো আমরা। কোশ্চেন নাম্বার 34তে কী বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 34তে বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্লেন্স দ্য টার্ম ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে ডিনোট করা হয়, it obviously mean improvement in technology, improvement in production, improvement in distribution system. So D all of the above is again right answer. Question number 34 পরে চলে আসবো আমরা। Question number
ল্যাফার কার্ভ অলরেডি আমরা দেখে নিয়েছি। কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, কালকে এটা আমরা অলরেডি দেখেছি, 101st অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড উইথ জিএসটি। এটা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিতে হতে পারে, বাট এখানে আমরা দেখে নিলাম আবার একবার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কি আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম হ্যাজ প্রোভাইডেড ফর দ্য ট্রান্সফার অফ রিসোর্সেস ফ্রম সেন্টার টু স্টেট। এটা কিসের জন্য ট্রান্সফার করা হয়? তাহলে অবভিয়াসলি ট্যাক্স শেয়ারিংতেও দেওয়া হয়, গ্র্যান্ট ইন এডতেও দেওয়া হয়, লোনসও প্রোভাইড করা হয়। তাহলে আগেন ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46 পরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 47তে। কোশ্চেন নাম্বার 47তে কী বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। এটা আরবিআই সম্পর্কে বলা হচ্ছে কি আরবিআই ইজ দ্য কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অফ দ্য কান্ট্রি, সো ইট ইজ রাইট অপশন। ইট অলসো কিপস দ্য এক্সচেঞ্জ রেট অফ ডোমেস্টিক কারেন্সি অ্যাট স্টেবল লেভেল। তাহলে এইটাও কারেক্ট আছে, দেন আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, বোথ 1 and 2। তারপরে কোশ্চেন নাম্বার 43তে দেখুন কি লেখা আছে, এখানে বলা হচ্ছে কি উইচ 5-year প্ল্যান stated the objective of stabilizing the population growth to central feature of planning। এইটা পপুলেশন গ্রোথ অ্যান্ড স্টেবিলাইজিং দ্য পপুলেশন গ্রোথ যে ছিল, এইটা ফিচার ছিল আপনার সি, 3rd 5-year প্ল্যান। তাহলে খুব ইম্পর্টেন্ট, সি 3rd 5-year প্ল্যান ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 44তে। কোশ্চেন নাম্বার 44-এ কী বলা হচ্ছে, ন্যাশনাল ইনকাম। প্রত্যেকবার এটা কোশ্চেন থাকে ন্যাশনাল ইনকাম থেকে। তাহলে এখানে বলেছে কি ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ কম্পিউটেড হবে। তাহলে এটা একটু আপডেটেড ভার্জন আনসার নেই, তাও আমাদের ধরে নিতে হবে কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, পরের নামটা হয়েছিল সিএসও, অ্যান্ড বর্তমান সময়তে সিএসও থেকে এখন যে আমাদের অর্গানাইজেশন যে ক্যালকুলেট করে ন্যাশনাল ইনকাম, দ্যাট ইজ দ্য এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন থেকে হয়েছিল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, তারপরে এখন বর্তমানতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডি। এখন অ্যাকর্ডিং টু দ্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি ইন্ডিয়া ইজ সেড টু বি ইন দ্য সেকেন্ড স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। সেকেন্ড স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশনতে কী হয়, বার্থ রেট খুব বেশি থাকে অ্যান্ড ডেথ রেট যেটা আছে সেটা আস্তে আস্তে ডিক্লাইন করে যায়। কেন? বিকজ হেলথ সার্ভিসগুলো ইমপ্রুভ করছে। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেনটা দেখে নেবো আমরা কি উইচ ইজ কোশ্চেন আছে কোশ্চেন দ্য 52, দ্য কোশ্চেন নাম্বার 52, দ্য গোল্ডেন রেভলিউশন। গোল্ডেন রেভলিউশনতে কী ডিনোট করা হয়? ইট ডিনোট দ্য ন্যাশনাল হর্টিকালচার মিশন। হর্টিকালচার মিশন জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে গোল্ডেন রেভলিউশন। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে চলে আসবো, শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফাংশন এটা কোথায় বেসড আছে? ইট ইজ বেসড ইন ফ্রম মুম্বাই। তাহলে রাইট অ্যান্সার ইজ বি, মুম্বাই। পরে কোশ্চেন দিকে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 60তে। কোশ্চেন নাম্বার 60তে কী বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এইমস, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এইমস কী আছে? এটা এরিয়া এক্সপেনশন আছে। নেক্সট, তাহলে এটা কারেক্ট। দিস প্রোগ্রাম ওয়াজ লঞ্চ টু এনহান্স ফুড প্রোডাকশন অফ রাইস, wheat and pulses. This is also correct statement. So the right answer will be the both 1 and 2. তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 61তে। কোশ্চেন নাম্বার 61তে কী বলা হচ্ছে, which among the following is a qualitative tools of monetary policy। তাহলে ব্যাংক রেট এটা কোয়ান্টিটেটিভ আছে, ক্রেডিট কলিং এরকম কোনো তো নেই, ক্রেডিট ক্যাশ রিজার্ভ রেশিও এটা আপনি জানেন কি দিস ইজ আ কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। কোয়ালিটেটিভ কনসেপ্টে আপনার যে আছে দ্যাট ইজ দ্য ক্রেডিট র্যাশনিং। তাহলে ক্রেডিট র্যাশনিং ইজ দ্য কোয়ালিটেটিভ টুলস অফ মনিটারি পলিসি। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 61 পরে চলে আসবো কোশ্চেন নাম্বার 62তে। কোশ্চেন নাম্বার 62তে কী বলা হচ্ছে কি হাউ মেনি
key infrastructure sectors are known as core sector. Core sector Indian index of industrial production তে core sector কত সেক্টরকে বলা হয়? এটি টোটাল 8 সেক্টরকে core sector ধরা হয়। অ্যান্ড এখানে তার পার্সেন্টেজ কত থাকে এগুলো কিছু কিছু ইনফরমেশন আপনারা অবভিয়াসলি দেখে নেবেন, এটা এক্সাম জন্য ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি আমরা কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এই যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যে থাকে এটা কোথায় পাওয়া যায়? তাহলে মেনলি এগ্রিকালচার সেক্টরতে অ্যান্ড রুরাল সেক্টরতে। ফ্যাক্টরি সেক্টরতে পাওয়া যাবে না, আরবান এরিয়াতে পাওয়া যাবে না। এখানে কি পাওয়া যায়? এখানে ওপেন আনএমপ্লয়মেন্ট পাওয়া যায়। তাহলে এখানে ওপেন আনএমপ্লয়মেন্ট যদি পাওয়া যায় তাহলে মাত্র দুটো জায়গা, তাহলে রাইট অ্যান্সার ইজ 1 and 2, যেখানে আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখতে পারবো। কোশ্চেন নাম্বার 63 পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 70-তে। কোশ্চেন নাম্বার 70-তে কী বলা হচ্ছে কি পপুলেশন এক্সপ্লোজন ইন এ কান্ট্রি মিনস। পপুলেশন এক্সপ্লোজন মানে কি হয়? পপুলেশন এক্সপ্লোজন মিনস অবভিয়াসলি এখানে অপশান বি আছে, হাই বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট। কম মানুষ মারা যাবে আর জন্ম বেশি হবে, অবভিয়াসলি পপুলেশন ইনক্রিজ করবে। কোশ্চেন নাম্বার 70 পরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ কল্ড ইট ইজ অ্যাবাউট the value of national income adjusted for inflation. ইনফ্লেশন দিয়ে যদি আমরা ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম যদি অ্যাডজাস্ট করে দেবো তাহলে অবভিয়াসলি ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনকামকে কী বলা হয়? দিস ইজ নোন অ্যাজ দ্য রিয়েল ন্যাশনাল ইনকাম, না হলে ওকে বলা হবে নমিনাল ন্যাশনাল ইনকাম। নেক্সট কোশ্চেন 77 নম্বর কোশ্চেন আছে আরবিআই রিলেটেড। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার। কোন সালে ন্যাশনালাইজ করা হয়েছিল? তাহলে 1 জানুয়ারি 1949-তে। When was the নীতি আয়োগ ফর্ম? নীতি আয়োগ কোন সালে ফর্ম হয়েছিল? তাহলে এটা 1 জানুয়ারি 2015 ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেনটা আছে কি উইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাকশন অফ কফি ইন কর্ণাটকা ইন ইন্ডিয়া, সরি। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য কর্ণাটকা। কর্ণাটকাতে সব থেকে বেশি কফি গ্রো করা হয়। নেক্সট আছে কি ন্যাশনাল ফরেস্ট পলিসি aims to bring what percentage of total area under forest? তাহলে টোটাল 33% যে এরিয়া আছে তাকে এটা আন্ডার ফরেস্ট নিয়ে আসা একটা ম্যান্ডেট আছে আন্ডার ন্যাশনাল ফরেস্ট পলিসিতে। তাহলে কোশ্চেন নাম্বার 74 অ্যান্সার শুড বি 33%। এক্সিম ব্যাঙ্ক ওয়াজ সেট আপ ইন। এক্সিম ব্যাঙ্ক কত সালে সেট আপ করা হয়েছিল? তাহলে দিস ব্যাঙ্ক ওয়াজ সেট আপ ইন 1982 আন্ডার দ্য এক্সিম অ্যাক্ট 1981-তে। পরে চলে আসছি আমরা কোশ্চেন দেখে। কোশ্চেন নাম্বার 82 কি বলা আছে? গ্যারান্টি টু অ্যান এক্সপোর্টার দ্যাট দ্য ইম্পোর্টার অফ হিজ গুডস will pay immediately for the goods ordered by him. এটা কি বলা হয়? This is known as letter of credit. Letter of credit খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ বেশি প্র্যাকটিস করবেন এরকম কোশ্চেনগুলো আপনি পাবেন। নেক্সট আছে কি ডিভ্যালুয়েশন অফ এ কান্ট্রি মিন। কোনো দেশে যদি কারেন্সিকে যদি ডিভ্যালুয়েশন করা হয় তাহলে এর মানেটা কি? অবভিয়াসলি ইট মিনস দ্যাট ইউর কারেন্সি value will decrease but it will increase the export of your country. So it is the simple meaning reduction in the value of a currency vis-a-vis major internationally traded currencies. Question number 88 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা হচ্ছে? ডিবেঞ্চার হোল্ডার্স অফ এ কোম্পানি। কোনো কেউ যদি ডিবেঞ্চার যদি হোল্ড করে একটা কোম্পানি তাহলে দ্যাট ইজ a creditor of the company. So debenture holder के बोला है कि they are the creditors of the country. Question number 89 তে কি বলা আছে? Question number 89 তে বলা আছে কি which 5-year plan focused on the growth with social justice and equality? এইটা কোন প্ল্যানতে এটা ফোকাস করা হয়েছিল? This was focused in the 9th 5-year plan. So D is the right answer. এরপরে চলে আসছি আমরা কি দ্য ভিসিয়াস সার্কেল আর্গুমেন্ট। কোশ্চেন নাম্বার খুব ভালো, কোশ্চেন নাম্বার 85-তে দ্য ভিসিয়াস সার্কেল
argument points out the supply side connection between এটা প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনকাম মধ্যে রিলেশনশিপ শো করে। ইনকাম বেশি থাকলে আপনার সেভিং হবে, সেভিং বেশি থাকলে প্রোডাকশন ইনক্রিজ করবে, প্রোডাকশন ইনক্রিজ হলে প্রোডাক্টিভিটি, এরকম একটা ইনভেস্টমেন্ট থিওরি থাকে এটা সাপ্লাই সাইডে। শেয়ার অফ ডাইরেক্ট ট্যাক্সেস ইন ইন্ডিয়া ইন পোস্ট ইকোনমিক রিফর্ম। অবভিয়াসলি ইকোনমিক রিফর্ম পরে আপনাদের বুদ্ধি লাগানো উচিত, গ্রোথ রেট আছে আমাদের দেশে ইনক্রিজ করেছে, যদি দেশে গ্রোথ রেট যদি ইনক্রিজ করে তাহলে অবভিয়াসলি ইকোনমিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করা মানে ট্যাক্সেশনগুলো ইনক্রিজ করবে, তাহলে ডাইরেক্ট ট্যাক্স হ্যাজ বিন ইনক্রিজিং ইন ইন্ডিয়া। 90 পরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 91তে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি প্যান স্ট্যান্ড ফর, প্যান কার্ড আপনাদেরও কাছে হবে, তাহলে তার ফুল ফর্ম হয় পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী ইস্যু করে, তাহলে দে ইস্যু অল কারেন্সি নোট এক্সেপ্ট 1 রুপি নোট। 1 রুপি নোট ফাইন্যান্স মিনিস্ট্রি ইস্যু করেন, আর ওখানে সিগনেচার থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে সেক্রেটারি ওনার থাকে। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা, দ্য টাইপ অফ আনএমপ্লয়মেন্ট মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সবথেকে বেশি কোন ধরনের আনএমপ্লয়মেন্ট পাওয়া যায়, তাহলে আপনারা জানেন কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্টও পাওয়া যায় আমাদের, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট তো আছেই, তাহলে রাইট অ্যান্সার শুড বি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, বিকজ এটা একটা লং টার্ম ফেনোমেনা আছে আমাদের দেশে, এটা ডিপেন্ড করে স্কিল ডেভেলপমেন্ট, ডিমান্ড, টেকনোলজি চেঞ্জেস, তো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট শুড বি দ্য রাইট অ্যান্সার। Which among the following formulates fiscal policy? Monetary policy RBI করে and fiscal policy is formulated by the finance ministry. So B is the right answer. তারপরে আছে কোশ্চেন নাম্বার 99। কোশ্চেন নাম্বার 99তে কী বলা হচ্ছে, গিল্ট এজ মার্কেট। এই যে গিল্ট এজড মার্কেট থাকে এটা কী ডিনোট করে, এইটা মেনলি মার্কেট ফর গভর্নমেন্ট সিকিউরিটিজ, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজকে ডিনোট করে। তারপরে কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 95, ইট ইজ রিগার্ডিং জিএসটি। কী বলা হচ্ছে এখানে কি উইচ স্টেটমেন্ট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তারপর দিতে হবে আপনাকে কারেক্ট স্টেটমেন্ট কোনটা আছে, তাহলে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ট্যাক্সেস উইল বি কালেক্টেড অ্যাট দ্য পয়েন্ট অফ সেল। ইয়েস, জিএসটির জন্য এটা রাইট আছে। তারপর বলা হচ্ছে কি সেন্ট্রাল অ্যান্ড স্টেট জিএসটি উইল বি চার্জড অন দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। নো, দিস ইজ দ্য নট ট্রু, এটা রিটেল প্রাইসের উপর ক্যালকুলেট করা হয়। সো দ্য right answer will be the for the question number 95 A1 only. Question number এরপর চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। The next question is which of the following will not come under proposed GST? That means এটা 2017 সালের আগে কোশ্চেন ছিল, তাহলে সেই সময় এখনও এটা আছে যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলোকে জিএসটি থেকে এক্সক্লুড করা হয়েছিল, ইট ওয়াজ নট ইনক্লুডেড। তারপরে কোশ্চেন আছে কি ইন্ডিয়া আর্নস ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ ফ্রম দ্য এক্সপোর্ট অফ। ইন্ডিয়া ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ যে আর্নিং করে সেটা কিসের আর্নিং করে, তাহলে এই চারটে যে অপশান দেওয়া আছে তার মধ্যে সবথেকে বেশি যে টাকা গভর্নমেন্ট আর্নিং করে ফরেন এক্সচেঞ্জ, দ্যাট ইজ ফ্রম দ্য জেমস অ্যান্ড জুয়েলারি, তাহলে এর সবথেকে বেশি এক্সপোর্ট করা হয়। এটা প্রিভিয়াস ইয়ারে এটা কোশ্চেন রিপিটও হয়েছে WBCSতে। চিপকো মুভমেন্ট আপনারা জানেন কি চিপকো মুভমেন্ট হয়েছিল কনজারভেশন অফ ফরেস্ট, সো 108A ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দুটো কোশ্চেন আছে এখানে, কোশ্চেন নাম্বার আগে 104 দেখে নেব কি টেক অফ স্টেজ। একটা ইকোনমিতে টেক অফ স্টেজ কাকে বলা হয়, যে সময় আস্তে আস্তে গ্রোথ স্টার্ট করে, যেরকম হাওয়াই জাহাজ প্লেন টেক অফ করে সেই রকমই আস্তে আস্তে ইকোনমি গ্রো করে। তারপর আছে রিপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট আর রিলেটেড উইথ, অবভিয়াসলি ইট ইজ দ্য ক্রেডিট পলিসি বা মনিটারি পলিসি অফ রিজার্ভ ব্যাঙ্ক সঙ্গে এটা যুক্ত আছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে আবার এখানে কি সার্ভিস ট্যাক্স ইজ নট লেভিড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেট, নট লেভিড। এটা কিন্তু 2019 পর এটা ইররেলিভেন্ট কোশ্চেন হয়ে গেছে, বাট সার্ভিস ট্যাক্স
লাইক আদার ট্যাক্সেস এইটা জম্মু অ্যান্ড কাশ্মীরতে অ্যাপ্লিকেবল ছিল না। তাহলে রাইট অ্যান্সার ইজ ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেনে দেখুন, কোশ্চেন নাম্বার 116তে কী বলা হচ্ছে এখানে উইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ বেসড আপন মাহালনোবিস মডেল অফ গ্রোথ। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 যদি দেখেন তাহলে এটা টোটালি হেভি ইন্ডাস্ট্রিকে ফোকাস করেছিল, অ্যান্ড সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ অলসো ফোকাসড অন হেভি ইন্ডাস্ট্রি। তারপরে কোশ্চেন আছে ইকোনমি থেকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার 113। কী বলা হচ্ছে এখানে কি উইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন লুক আফটার দ্য ক্রেডিট নিডস অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে লুক আফটার করে দ্যাট ইজ দ্য নাবার্ড। নাবার্ড ইজ দ্য অ্যাপেক্স বডি ফর রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তারপরে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ টু স্টেট। তাহলে এক সময় সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটিগুলো ছিল, কিন্তু বর্তমান যদি 2022-এ দেখা হয় তাহলে এখন জিএসটি এসে গেছে। তাহলে স্টেট জিএসটি ইজ দ্য ম্যাক্সিমাম সোর্স অফ রেভিনিউ ফর এ স্টেট গভর্নমেন্ট, নট এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স অর সেলস ট্যাক্স। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখি কি উইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ইজ কারেক্ট। এখানে দেখুন নাবার্ড ইন্ডাস্ট্রিয়াল লোন, এটা হবে না। আইডিবিআই শর্ট টার্ম লোন হবে না। আরবিআই লং টার্ম ফাইন্যান্স, এটাও নেই। তাহলে আরআরবি যে আছে, দিস ইজ দ্য এগ্রিকালচার ফাইন্যান্স, বিকজ গ্রামীণ এলাকাতে তারা ডেভেলপমেন্ট যেন কাজ করে সেই জন্য। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 120-তে। কী বলা হচ্ছে দ্য আরবিআই ওয়াজ সেট আপ। আরবিআই কার রেকমেন্ডেশনে সেট আপ করা হয়েছিল? তাহলে ইয়াং হিল্টন বা হিল্টন ইয়াং কমিশন, বাট অ্যাকচুয়াল নেম ওয়াজ দ্য রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি। তাহলে রয়্যাল কমিশন শুড বি দ্য রাইট অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 126। 126-এ কী বলা হচ্ছে এক্সচেঞ্জ রেট ফর ওয়ান কারেন্সি আগেনস্ট আনাদার কারেন্সি ইজ নোন অ্যাজ। এটা বলা হয় নমিনাল এক্সচেঞ্জ রেট বলা হয়। তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 23-তে দেখুন কি বলা আছে কি হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ মেজর মারিন ফুড এক্সপোর্ট আইটেম। তাহলে ইন্ডিয়াতে সবথেকে বেশি মারিন ফুড মধ্যে ফ্রোজেন শ্রিম্প এক্সপোর্ট করা হয়। এখানে কোশ্চেন নাম্বার 128-তে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাবাউট মিনিমাম নিডস প্রোগ্রাম। এই মিনিমাম নিডস প্রোগ্রামের উদ্দেশ্যটা কী ছিল? তাহলে এর মেন উদ্দেশ্য যে ছিল মিনিমাম নিডস প্রোগ্রামে, দ্যাট ওয়াজ দ্য আপনার অপশান শুড বি দ্য improving the living condition of the poor and also promote their education and health. So B is the right answer. 128 পরে চলে আসছি আমরা নেক্সট ওয়ার্ড, নেক্সট কোশ্চেন which bank gives long term loan to farmer। এখানে কিছু কনফিউশন আছে। লং টার্ম লোন কে প্রোভাইড করে? তাহলে নাবার্ড ডাইরেক্টলি প্রোভাইড করে না। রুরাল ব্যাংকে যদি দেখা হয় তাহলে রুরাল ব্যাংকে, এখানে রুরাল ব্যাংক মানে রিজনাল রুরাল ব্যাংক বলা আছে না কি, এখানে ঠিক নেই। তাও এখানে দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার নিতে পারে পিএসসি। নাবার্ড মে বি দ্য রাইট অ্যান্সার। আপনাদের কী মনে হয় আপনারা কমেন্টে একটু জানাবেন, ভালো হবে। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 130। এখানে কি বলা হচ্ছে দ্য টার্ম বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট, এটা কাকে ডিনোট করা হয়, কোন যুক্ত আছে? ইট ইজ রিলেটেড উইথ দ্য শেয়ার মার্কেট। কোশ্চেন নাম্বার 130 পরে কোশ্চেন নাম্বার 136-এ দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 136-এ কী বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য প্ল্যান হলিডে। এটা 1966 থেকে 69কে বলা হয়। তারপরে দেখুন দ্য মেন ফাংশন অফ দ্য এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকে মেন ফাংশনটা কী আছে? অবভিয়াসলি টু প্রমোট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। এখানে কার্টেল করে দিয়েছে, বাট যা অপশান আছে তাহলে এখানে টু প্রমোট, সি আমাদের নিতে হবে, টু প্রমোট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। কোশ্চেন নাম্বার 132-তে কী লেখা আছে দেখুন। কোশ্চেন নাম্বার 132-তে বলা হচ্ছে
দ্য বেসিক অবজেক্টিভস অফ ইন্ডিয়ান প্ল্যানিং আর, ইন্ডিয়ান প্ল্যানিংয়ে বেসিক অবজেক্টিভ কী আছে? ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, সেলফ রিলায়েন্স, ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন, ঠিক আছে, পপুলেশন গ্রোথ, তাহলে পপুলেশন গ্রোথ নেই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? পপুলেশন গ্রোথ কোনো দিন বেসিক অবজেক্টিভ ইন্ডিয়ান প্ল্যানিংয়ে ছিল না। তাহলে 1, 2 and 3, 1, 2 and 3 আপনার অপশান আছে বি। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বেসিক objectives of Indian planning, economic growth, self reliance, employment generation, population growth হবে না। So 1, 2 and 3 is the right answer. Question number 138 দেখুন কি লেখা আছে, in India the term black revolution, black revolution কাকে বলা হয়? তাহলে it is related with the petroleum crude oil, পেট্রোল, এটা ব্ল্যাক ডলারও বলা হয়, ব্ল্যাক গোল্ডও বলা হয়। সো ইট ইজ রিলেটেড উইথ ব্ল্যাক রিভলিউশন। তারপরে নেক্সট কোশ্চেন আছে আমাদের কি মনিটারি পলিসি ইজ রেগুলেটেড বাই, একটু আগে আমরা দেখলাম ফিসকাল পলিসি জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে মনিটারি পলিসি কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে কী বলা হয়? ইট ইজ কল্ড আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে একটা খুব ভালো প্রশ্ন আছে কি হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ সাফার, কে বেশি সাফার করে কিসে? ফ্রম ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন দিয়ে সব থেকে বেশি যে সাফার করে দ্যাট ইজ দ্য ক্রেডিটার্স সাফার করে, ক্রেডিটার্স লস হয়ে যায় সেই জন্য। এরপরে কোশ্চেন নাম্বার 140 চলে আসবো আমরা। কোশ্চেন নাম্বার 140 কী বলা হচ্ছে? দ্য আরবিআই ইউজ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ফর কোয়ান্টিটেটিভ কন্ট্রোল অফ দ্য ক্রেডিট, কোয়ান্টিটেটিভ কন্ট্রোল অফ ক্রেডিটের জন্য কি ব্যবহার করে? তাহলে কোয়ান্টিটেটিভ মধ্যে সিআরআর চলে আসবে, ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, তাহলে 1, 2 and 3 অ্যাগেন। সো মার্জিন রিকোয়ারমেন্ট ইজ আ কোয়ালিটেটিভ, তাহলে এটা আনসার হবে না, অ্যান্সার শুড বি দ্য সি 1, 2 and 3। দ্য মেজর অবজেক্টিভ অফ ট্রাইসেম, তাহলে ট্রাইসেম যদি ফুল ফর্ম মনে থাকে তাহলে এখান থেকে আপনি বুঝে যাবেন কি ইট ইজ অ্যাবাউট টু ট্রেন রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে কোনটা এখানে ঠিক কথা নেই? তাহলে অবভিয়াসলি ডি, বিকজ 1 রুপি নোট কে ইস্যু করে? এটা আরবিআই ইস্যু করেন না, তাহলে নট ট্রু হয়ে যাবে, বিকজ আমাদের কোশ্চেন কি জিজ্ঞেস করছে? নট ট্রু। সো দিস ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে কি হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ, এটা সিম্পল কোশ্চেন, প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ। তারপরে কোশ্চেন আছে দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এই কোশ্চেনটা ওয়াজ রিনেমড, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম পরে রিনেমড করা হয়েছিল, কিসে রিনেম করা হয়েছিল? তাহলে খুব ভালো প্রশ্ন এখানে, এটা মনে রাখতে হবে, এইটা সব থেকে আগে রিনেম করা হয়েছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, পরে এটা 1989-তে জওয়াহর রোজগার যোজনার সঙ্গে মার্জ করা হয়েছিল, বাট রিনেম করা হয়েছিল এনআরইপিতে। আর নেক্সট কোশ্চেন আছে কি দ্য হাইয়েস্ট মিল্ক প্রডিউসার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সব থেকে বেশি মিল্ক কোন রাজ্য প্রডিউস করে? তাহলে ইন্ডিয়াতে সব থেকে হাইয়েস্ট যে মিল্ক প্রডিউস করে দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য উত্তরপ্রদেশ। অ্যান্ড ওয়ার্ল্ডতে যদি মিল্ক প্রডিউসার সব থেকে বেশি দ্যাট ইজ ইন্ডিয়া, অ্যান্ড কনজামশন মধ্যে সব থেকে হাইয়েস্ট মিল্ক যে আছে দ্যাট ইজ অলসো ইন্ডিয়া। সো ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার which state in India is the largest producer of mulberry silk, তাহলে মালবারি সিল্ক সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? মালবারি সিল্ক মধ্যে সব থেকে বেশি যে হাইয়েস্ট আছে দ্যাট ইজ দ্য কর্ণাটকা। এরপরে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন দিকে চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 148 অলরেডি আমরা দেখে নিলাম। কোশ্চেন আচ্ছা, নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন কি ইফ দ্য ক্যাশ রিজার্ভ রেশিও ইজ লোয়ার্ড বাই দ্য আরবিআই, ক্যাশ রিজার্ভ রেশিও যদি লো করা হয়, ক্যাশ রিজার্ভ রেশিও কী হয় কি যে সময় আপনি মানে
ব্যাংকে কিছু টাকা আপনি রাখলেন, তাহলে ব্যাংকে কিছু পার্সেন্ট টাকা আরবিআই কাছে রাখতে হয়। আর এইটা যদি কম করে দেওয়া হয়, দ্যাট মিনস ব্যাংক কাছে বেশি টাকা থাকবে, দেন মানি সাপ্লাই অলওয়েজ ইনক্রিজ। মানি সাপ্লাই ইনক্রিজ করা মানে ক্রেডিট ক্রিয়েশন হবে। দ্যাট মিনস দ্য রাইট অ্যান্সার ইজ এ, টু ইনক্রিজ ইট। পরের কোশ্চেনটা খুব ভালো, কি পার্সন বিলো দ্য পভার্টি লাইন অ্যান্ড বিপিএল সম্পর্কে বলা হচ্ছে কি ইন ইন্ডিয়া আর ক্লাসিফাইড অ্যাজ সাচ বেসড অন ওয়েদার। এটা কীভাবে ক্লাসিফাই করা হয়? দে আর ইন্টাইটেল টু এ মিনিমাম প্রেসক্রাইবড ওয়ার্ক, তাহলে বি হবে না। দে বিলং টু এগ্রিকালচার লেবারার, সেটাও হবে না। ডি দ্য ডেলি ওয়েজেস ফল বিলো দ্য প্রেসক্রাইবড মিনিমাম ওয়েজ, এটাও হবে না। সো এ শুড বি দ্য রাইট অ্যান্সার, বিকজ এখানে ক্যালোরি ইনটেক উপর ডিসাইড করা হয়, কোনো সময় ইনকাম উপর ডিসাইড করা হয়। সো রঙ্গরাজন কমিটিতে আমরা দেখছি কি ওখানে ক্যালকুলেট, তেন্দুলকর কমিটিতে আমরা দেখছি, তাহলে মিনিমাম প্রিসক্রাইবড ফুড বাস্কেট, দ্যাট মিনস ক্যালোরি ইনটেক থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। When was decimal coinage introduced in India? Decimal coinage কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? It was introduced in the year C, 1st April 1957। তাহলে ডেসিমাল কয়েনেজ সিস্টেম আমরা সেই সময় থেকে ইউজ করছি। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে আপনার, নেক্সট কোশ্চেন ইজ দ্য কোশ্চেন নাম্বার 154। এখানে কি বলা আছে কি ইন্ডিয়ান বাজেটতে কী কী ইনক্লুড করা হয়? তাহলে অবভিয়াসলি এটা রিভাইজ স্টেটমেন্ট থাকে কারেন্ট ইয়ার জন্য, বাজেট স্টেটমেন্ট থাকে ফলোয়িং ইয়ার জন্য, অ্যান্ড অ্যাকচুয়াল ফিগার অফ দ্য প্রিসিডিং ইয়ার থাকে। সো অল অফ দ্য এবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখে আমরা চলে আসছি। পরের কোশ্চেনটা কী বলা হচ্ছে কি ইন পারসুয়েন্স অফ দ্য রেকমেন্ডেশন অফ নারসিমহান কমিটি দ্য আরবিআই হ্যাজ ফ্রেমড নিউ গাইডলাইন। চারটে অপশান পড়ে আপনার যে রাইট অ্যান্সার আছে দ্যাট ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেনটা আছে রিলেটেড উইথ ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, দ্যাট ইজ দ্য প্লেস ওয়েয়ার ব্যাংকার্স মিট অ্যান্ড সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেম। এইটা মিউচুয়াল ক্লেম ক্লিয়ার করা হয় বাই ক্লিয়ারিং হাউস। সো ক্লিয়ারিং হাউস ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 163, এইরকম কোশ্চেন যে থাকে দে শুড বি লেফট বিকজ এখানে অনেক কনফিউশন, বাট কারেক্ট অ্যান্সার আছে কি পভার্টি লাইন থেকে সব থেকে বেশি যে পপুলেশন আছে এখানে আন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। নেক্সট চলে আসছি আমরা, নেক্সট কোশ্চেন আছে, এটা ব্যাঙ্কিং রিলেটেড কোশ্চেন, একটা ইনফ্লেশন। কোশ্চেন নাম্বার 164, ইনফ্লেশন ইন্ডেক্সড বন্ড ইজ পেগড টু। ইনফ্লেশন ইন্ডেক্স যে বন্ড থাকে এটা পেগ করা হয় অ্যাট দ্য রেট অফ সিপিআই, অ্যাকর্ডিং টু সিপিআই এটা ডিল করা হয়। দেন উইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড এ ব্যাংকার্স চেক। ব্যাংকার্স চেক কাকে বলা হয়? ইট ইজ ডিমান্ড ড্রাফট। এটাও রিপিটেড কোশ্চেন আছে ডাব্লিউবিসিএসতে, আগে জিজ্ঞেস করা হয়েছিল। পরে কোশ্চেনটা আছে কি উইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিনোট, কি ডিনোট করার জন্য? টু ব্রড মানি। ব্রড মানি কাকে ডিনোট করা হয়? ব্রড মানি ইজ ডিনোটেড বাই M3। নেক্সট কোশ্চেন, which of the following state has the highest irrigation coverage? सब থেকে বেশি irrigation coverage কোন স্টেট আছে? It is in the Punjab. So Punjab is the right answer. তারপরে কোশ্চেন দেখে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 173, ব্যাংকিং থেকে জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? দ্য ব্যাংকস আর রিকোয়ার্ড টু মেনটেন আ সার্টেন রেশিও বিটুইন দেয়ার ক্যাশ ইন দ্য হ্যান্ড অ্যান্ড টোটাল অ্যাসেটস। তাহলে দিস ইজ দ্য, ইট ইজ অ্যাবাউট স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও SLR। নেক্সট কোশ্চেন,
which of the following was included as part of the land reform initiated in India? তাহলে অবভিয়াসলি ইন্টারমিডিয়ারি শেষ করতে হবে, টেনেন্সি রিফর্ম করতে হবে, রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার করতে হবে। তাহলে দিজ আর অল agriculture land reform. So all of the above is the right answer. Next question আছে, which among the following is correct about equity fund? তাহলে ইকুইটি ফান্ড যে থাকে এটা মেনলি দে ইনভেস্ট ইন শেয়ার, সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসছি, ইন ইন্ডিয়া ইনফ্লেশন ইজ মেজার্ড বাই। তাহলে ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্ট, বর্তমান সময়তে আরবিআই যে ফোকাস করে দ্যাট ইজ অন দ্য সিপিআই, সিপিআইকে বেশি ফোকাস করে, অ্যান্ড সিপিআই মধ্যেও সিপিআই কম্বাইন্ডতে। তাহলে ইন্ডিয়াতে ডাব্লিউপিআইও ক্যালকুলেট করা হয়, সিপিআইও ক্যালকুলেট করা হয়, বাট সিপিআই বেশি টার্গেটতে থাকে। সো এইটা তো বি তো হবেই না, বি এটাতে ইনফ্লেশন আমরা টার্গেট করি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার এটাও এখন ক্যালকুলেট করা হয়, ডাব্লিউপিআইও ক্যালকুলেট করা হয়। তাহলে এখানে একটু কনফিউশন আছে কি পিএসসি কোনটা অ্যাকসেপ্ট করবে, তাহলে এ আর সি মধ্যে কোনো একটা নেবে। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার which of the question number 188, which of the following measures is not likely to help in improving India's balance of payment position? Balance of payment দ্যাট মিনস আমরা একটা স্টেট থেকে অন্য একটা কান্ট্রি অন্য কান্ট্রির সঙ্গে ট্রেড করে তাকে যে খাতাতে মেনশন করতে হয়, লিখতে হয় ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টে যদি আমরা এক্সপোর্ট উপর যদি আমরা বেশি ডিউটি বসিয়ে দেবো তাহলে এক্সপোর্ট কস্টলি হয়ে যাবে অ্যান্ড এইটা হেল্প করবে না, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 189, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড। তাহলে এখানে অনেক এগুলো আছে, এর মধ্যে যে ডিফেন্স এক্সপেন্ডিচার এইগুলোকে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কনসিডার করা হয়। তারপর দেখুন গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমির মধ্যে কি চলে আসবে, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমির মধ্যে চলে আসবে আপনার দ্যাট মিনস মিনিমাম রেস্ট্রিকশন রাখতে হবে উইথ আদার কান্ট্রি, সো সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশন অন ইকোনমিক রিলেশন উইথ আদার কান্ট্রিজ। এরপরে কোশ্চেন আছে ইন্ডিয়ান ইকোনমি থেকে, দ্য কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন, খুব ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, দ্য কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন বাই কান্ট্রিজ উড ব্যাডলি অ্যাফেক্ট উইচ অ্যামাং দ্য ফলোইং। যদি এটা ডিভ্যালুয়েশন কেন করা হয়, ডিভ্যালুয়েশন করা হয় সো দ্যাট আমাদের এক্সপোর্ট সস্তা থাকলে আমরা বিদেশিরা আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবে, বাট এইরকম যদি প্রত্যেক কান্ট্রি যদি করে তাহলে এক্সপোর্টার মধ্যে অনেক কম্পিটিশন চলে আসবে, তার প্রফিট হবে না, লস হয়ে যাবে, দ্যাট মিনস এক্সপোর্টার্স উইল বি ব্যাডলি অ্যাফেক্টেড বাই ইট। এরপরে আছে আমরা ইন দ্য লাস্ট ওয়ান ডিকেড, লাস্ট যদি একটা ডিকেডে আমরা দেখি কি which among the following sectors has attracted the highest foreign direct investment outflows into in India, তাহলে সব থেকে বেশি যে ফরেন এফডিআই পেয়েছে দ্যাট ইজ দ্য সার্ভিস সেক্টর, সো সার্ভিস সেক্টর ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসছি আমরা কি ফর ইন্টারন্যাশনাল পেমেন্ট, ইন্টারন্যাশনাল পেমেন্ট জন্য ইন্ডিয়ান কারেন্সি ইজ লিঙ্ক টু, তাহলে এইটা বর্তমান সময়তে দেখছি আমরা সব ট্রেডগুলো ইউএস ডলারতেই ডিনোট করা হয়, আমেরিকান ডলার। একটা ডক্টর মনমোহন সিং সময় একটা কমিটির ফর্ম হয়েছিল ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি, এর হেড কে ছিলেন, এর হেড ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। Question number 193, then question number 197, ডেফিসিট ফাইন্যান্সিং, ডেফিসিট ফাইন্যান্সিং যদি হয় তাহলে ডেফিসিট ফাইন্যান্সিংতে
অ্যান্ড এর মানেটা কী হয় কি গভর্নমেন্ট বড়ো করছে, কার সঙ্গে বড়ো করবে, তাহলে মেনলি এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলবে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স দিতে, তাহলে আরবিআই। ন্যাশনাল এক্সপেন্ডিচার, এটাও দেখুন ন্যাশনাল ইনকাম থেকে আছে। ন্যাশনাল এক্সপেন্ডিচারের মধ্যে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বোথ উইল কাম, দ্যাট ইজ অল অফ দ্য এবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা, দ্য পার ক্যাপিটা ইনকাম হ্যাজ বিন লো ইন ইন্ডিয়া বিকজ, তাহলে পার ক্যাপিটা ইনকাম মানে ন্যাশনাল, একটা দেশের ন্যাশনাল ইনকাম তারপরে ওই দেশের পপুলেশন, তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল আছে। আমাদের ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করছে কিন্তু সঙ্গে সঙ্গে পপুলেশনও ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে পপুলেশন যদি খুব বেশি গ্রোথ করে যায় তাহলে অবভিয়াসলি আপনার যে না পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম থাকবে সেটা কম হয়ে যাবে, দ্যাট অফ পপুলেশন গ্রোথ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও রিপিটেড কোশ্চেন কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টে মিনিমাম কত মহিলাগুলোকে নিতে হবে, বেনিফিশিয়ারি কত হতে হবে, তাহলে এটা অ্যাকচুয়াল অ্যান্সার আছে 1/3 উইমেন, আর এখানে আমাদের মিনিমাম নিয়ে নিতে হবে 30% শুড বি কনসিডার দ্য রাইট অ্যান্সার। তাহলে যদি কোনো কোশ্চেন ভুল মনে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।